আজিমগঞ্জ শহর থেকে 8.5 মাইল পশ্চিমে ধুলিয়াচর গ্রাম। সেখানে সন্ধে নামলেই পাখিরা গাছের ডালে নিজের নিজের বাসায় ফিরে আসে। মা বউয়েরা হাঁড়ি পাতিল ধুয়ে চুলার আগুন নিভিয়ে ঘরে ফিরে যায়। শহর থেকে বহু দূরে এই ধুলিয়াচর গ্রাম একসময় জমিদার বসন্ত নারায়ণ চৌধুরী মশাইয়ের দয়ায় মায়ায় মানুষের প্রাণের আশ্রয় ছিল। গ্রামের মানুষ জমিদার মশাইকে ভয় করত না, ভালোবাসত। গ্রামের কারোর খেতে না পাওয়ার খবর কানে গেলে জমিদার মশাই নিজের গোলার ধান পাঠিয়ে দিতেন হাসি মুখে। কিন্তু সময় চিরদিন একরকম থাকে না। সবার মতো চৌধুরী মশাইয়ের অবস্থাও একদা বদলে গেল। জমিদারি চলে গেল, জমিদার বাড়িও ভেঙে পড়ল। চৌধুরী মশাই কপর্দকহীন অবস্থায় মারা গেলেন। মৃত্যুর আগে বুড়ো চাকর হরিপদকে একটাই কথা বলে গিয়েছিলেন তিনি, হরে হারু, আমার আমার সময় হয়ে এসেছে, আমি চললেও রে, কিন্তু আমার উপর নির্ভর করে থাকা গরিব দুঃখী মানুষগুলোর কি হবে সে কথাই চিন্তা করছি। শোন শোন, আমার যে কটি টাকা পয়সা রয়েছে সব সব তোকে দিয়ে গেলুম হারু। তুই এই গরিব দুঃখী মানুষদের একটু দেখিস, কাউকে যেন না খেয়ে মূর্তি না হয়। আর শোন হারু, আর আমার একটাই ইচ্ছে, যদি মৃত্যুর পর কোনো জীবন থেকে থাকে তবে না খেতে পেয়ে মরা মানুষগুলো যারা খিদার যন্ত্রণা নিয়ে মরিছে তাদের আত্মাগুলোরও আমি তৃপ্তি দেব। এই কথা বলেই চৌধুরী মশাই চোখ বুঝলেন। এদিকে তিনি মারা যাওয়ার কিছুদিন পর থেকেই পুরনো জমিদার বাড়ির বাইরে আমগাছতলার পাশে যে ভাঙা চালাঘরটা ছিল সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। নিত্যদিনের মতো এ গায়ের লোকেরা সব ভোর ভোর কাজে বের হয়, আর সন্ধে নামার মুখে সব ঘরে ফিরে আসে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ অন্ধকার পথে ওই চালাঘরটার পাশ দিয়ে যাওয়ার সময় ওরা টের পায় যেন কিছু ঘটছে সেখানে। অন্ধকারে দেখা যায় আগুনের আঁচ, উনুনের ধোঁয়া, নাকে আসে হরেক রকম মশলার গন্ধ, শোনা যায় নানা রকম হাসির শব্দ। সব মিলিয়ে কেমন যেন এক অন্যরকম পরিস্থিতি। ওরা সবাই জটলা করে উকিঝুঁকি মারে, কিন্তু সেখানে ঢুকতে সাহস পায় না কেউ। ওরে গলাই, ব্যাপারখানা কি বল দেখি। বুঝি নাই রে বিশু, এই ভাঙা চালাঘরখানায় কি আবার কিছু রাত দিয়ে লেগেছে নাকি? যাই বলিস, গন্ধখানা কিন্তু আসতিছে খাসা। কি কস? তা যা বলেছিস। ও খিদেটা চাগার দিচ্ছে জানা। তা কি রাত্রিছে বলতেনি? মাংস ভাত নাকি? ওরে না রে, এটা কয় বিরিয়ানি। আতলের গন্ধ পাচ্ছিস নেই? শহরে থাকতে একবার খেয়েছিলাম, বুঝলি? ও একেবারে খাসা খেতে। তা একবার চল না, কাছে গিয়ে দেখি কে দিল দোকান থেকে না। এমন সময় ওরা দেখল
আমতলার রাস্তা ধরে বুড়ো পরাণ মাঝি হাতে একখানা লণ্ঠন নিয়ে হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে। আরে পরাণ কাকা না ওরা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই অন্ধকারে টাকা যায় কোথায় বল দিনি? ও পরাণ কাকা, পরাণ কাকা, দাঁড়াও দাঁড়াও, যাও কনে হন্তদন্ত হয়ে এই অন্ধকারে? হ্যাঁ, কেডা? ও মদাই, আর কোষ নে বাজা, ঘাটে গেছিলাম, ডিঙ্গিখানা বাদ দে। তা তোরা কি করিস এই আমতলায় অন্ধকারে? আমরা তো সব কাজ সেরে ঘরে ফিরতেছি কাকা। এই জমিদার বাড়ির চালাঘরটার ভেতরে আওয়াজ পেয়ে দেখতে আসলাম কিসের আওয়াজ আসতিছে। ও মা, এখানে এসে দেখি খাবারের গন্ধে ম ম করছে একবারে। বিশু বলল এ নাকি বিরিয়ানি না কি যেন কয়, সেই খাবারের গন্ধ। তাই ভাবছি একবার ঢুকি ভিতরে। না বাবা, ভুলে যেওনি, ওই ভিতরে একদম যেওনি বাবারা। চলি যাও, চলি যাও এখান থেকে। হ হ, ঠিকই কই। এ গায়ে জমিদার বাবু, চৌধুরী মশাই রে সব ভুলে গেলা? এ তারই দোকান, মরলি পরে তবেই এই দোকানের বিরিয়ানি পাবা, জীবনকালে পাবা না। এ হলো ভূতেদের দোকান। আমি আমি আগে ভাগেই কইছিলেন তোদের কিছু একটা অস্বাভাবিক আছে এখানে। তখন আমার কথা ফুক তালে হেসে উড়াই দিলি সব। নে নে, চল চল, সব ঘরে চল, বিরিয়ানি খাবানি। বিরিয়ানি, চল। এমনভাবেই দিন চলছিল। গ্রামের সবাই সত্যিটা এখন জানে, ওটা জমিদার বসন্ত নারায়ণ চৌধুরীর ভূতের হোটেল। রাত হলে তবেই খোলে, সরগরম থাকে সারা রাত, আর সূর্য ওঠার আগে ভাগে সব ফাঁকা হয়ে যায়। পড়ে থাকে শুধু শূন্য চালাঘরটা। এখানে কেবল একটাই জিনিস বানানো হয়, চিকেন বিরিয়ানি, তাও আবার আনলিমিটেড। সেই বিরিয়ানির গন্ধ এতটাই প্রাণকারা যে ক্ষুধার্ত ভূতেরা দূর দূরান্ত থেকে সব ছুটে আসে। সবাই হাসছে, খাচ্ছে, গল্প করছে। আর একটা চৌকিতে বসে হুকো টানতে টানতে সবটা তদারক করছেন চৌধুরী মশাই। আরে আরে হারান, তোর পাতখানা তো খালি। এই নে, দিপিস মুরগির ঠ্যান নে, পেট ভরে খা সব, তোরা সব পেট ভরে খা। আরে আরে কর্তা বাবু, আর বিয়েন না, পেট ফেটে যাবে এবার। ভয় কি, পেট ফাটলেও তো মরবি নে। আর একবার তো মরেছিস, আর কয়বার মরবি বল? ভূতেরা সব চৌধুরী মশাইকে কর্তাবাবু বলে ডাকে। ওদিকে হেসেলে রান্না করছে এক সময়কার ওস্তাদ রাধুনী ভূতেরা, যারা এসেছে ব্যারাকপুরের ওধার হতে। এই হোটেলে কোনো টাকা পয়সা চলে না, এখানে খিদে হলেই আসা যায়, আর আনলিমিটেড বিরিয়ানি পেট চুক্তিতে খেয়ে তৃপ্তি নিয়ে ফিরে যাওয়া যায়। নতুন আত্মারা প্রথমবার এই দোকানে এলে তাদের প্রথমে দই রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করিয়ে ভুতুরে জীবনে অভ্যর্থনা জানানো হয়। তারপর সাজিয়ে গুছিয়ে চিকেন বিরিয়ানি আর স্পেশালি বানানো চিকেন কষা পরিবেশন করা হয়।
আরে এত এত খাবার কিভাবে খাবো কর্তাবাবু? হজম হবে না তো। তুই কি পেটের রোগে মরেছিলি নাকি? খেয়ে নে, খেয়ে নে, ভূতেদের বদহজম টজম হয় না। কোনোদিন এবার সেই দোকানে এসে হাজির হয় শুকনো চেহারার একটা বুড়ে ভূত। জীবনকালে এক মুঠো ভাতও জুটত না তার। কি হয়ে খুঁড়ো? নাও নাও, পেট ভরে খাও। বুড়ো ভূতটা অবাক চোখে থালা ভরা বিরিয়ানির দিকে তাকিয়ে থাকে। এগুলান এগুলান কি কর্তা? এরে কয় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি? এর তো ঢের দাম কর্তা। না না, এসব আমার লাগবে নিকো। দুটো পান্তা আর একটি নুন হলেই ঢের হবে আমার। দাম? আরে খুঁড়ো, এ হলো ভূতেদের হোটেল। এ হোটেলে দাম লাগে না। খিদে হলেই এখানে চলে আসা যায়, আর পেট ভরে খাওয়াও যায়। তুমি তুমি নিশ্চিন্তে খাও তো, যত চাইবে তত পাবে। খাও। সত্যি বলতেছেন কর্তামশাই? আহা, জ্যান্ত মানুষের দুনিয়ায় এমন হোটেল কেন নেই বলতে পারেন? গরিব দুঃখী মানুষকে যেখানে পেট ভরে খেতে দিতে পারে, তাহলে আমার মতো মানুষগুলো যারা বুড়ো হয়ে কাজকর্ম করতে পারে না, তারা অন্তত দিনে একবার পেটে একটু ভাত দিতে পারে। বুড়ো ভূতের কথা শুনে জমিদার বাবু আলমোনা হয়ে যান। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন দূরে। সত্যিই তো, আজ না হয় মরে গিয়ে ভূতেদের জন্য তিনি কিছু করছেন, কিন্তু জ্যান্ত মানুষের পৃথিবীতে আজও ক্ষুধা পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কত শত মানুষ। তাদের জন্য কে করবে? একদিন বাবা আসে এক বয়স্ক ঠাকুমা ভূত। সাজিয়ে গুছিয়ে তার সামনে পরিবেশন করা হয় গরম গরম বিরিয়ানির থালা। সেই খাবার দেখে ঠাকুমার চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। ও ঠাকমা, তুমি কাঁদছো কেন? আমার নাতিটার কথা বড় মনে পড়ছে বাপ। কেন, সে বুঝি খুব বিরিয়ানি ভালোবাসে? হ্যাঁ রে বাপ, সে বড় ভালোবাসে বিরিয়ানি। দুদিন বাদে বাদেই দোকান থেকে বড় বড় বাক্স করে তার জন্য আসতো বিরিয়ানি। ও, তবে তো তুমিও খেয়েছো আগে। নাও এবার ভূতের দোকানের বিরিয়ানি চেখে দেখো তো দেখি, তারপর বলো মানুষের রান্নার স্বাদ বেশি নাকি ভূতেদের। না রে বাচ্চা, না, আমি কখনো খাইনি। আমারে দুমুটো ভাতই দিত না আমার ছেলে বউরা। একদিন বিছানা থেকে পড়ে গিয়ে মাজা ভাঙলুম, তাইতে রাগ করে তারা আমাকে রেখে দিয়ে এলো শহরের বাইরে এক স্টেশনে। ওখানে কোনো মতে ভিক্ষে করে খেতুম। তারপর একদিন পট করে মরে গেলুম। এইভাবে চৌধুরী মশাইয়ের ভূতের হোটেল বেশ ভালোভাবেই চলছিল ধুলিয়ার চরগায়ে। কিন্তু একদিন গোল বাধ্য। সেদিন বিকেল থেকেই ধুলিয়ার চরসহ আশেপাশের গায়ে খুব বৃষ্টি হচ্ছিল। সন্ধে হতে না হতে দুর্যোগটা আরও বাড়তে থাকলো। এমন সময় চৌধুরী মশাইয়ের এই দোকানের সামনে এসে দাঁড়ালো শহর থেকে আসা দুটি ছেলে, দীপু আর রবি।
তারা কিন্তু ভূত নয়, জীবন্ত মানুষ। এই দেখ রবি, এটা একটা বিরিয়ানির দোকান মনে হচ্ছে। কি দারুণ গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। যাক বাবা, কিছু একটা তো পাওয়া গেল। এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় একটা দোকানও খোলা দেখলাম না। এত রাতেও কিন্তু দোকানটায় অনেক ভিড়। কি বলিস দোস্ত? তা হবে না কেন বন্ধু? বিরিয়ানির যা গন্ধ বেরিয়েছে, আহা, কতদিন এরকম বিরিয়ানি খাই না। নিনে চল তবে, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, ভেতরে চল। বিরিয়ানির গন্ধে ওদের দুজনের মুখে জল চলে আসে। আহা, আর লোভ সামলাতে পারছি না বন্ধু। দোস্ত, তোর লাইফে এমন বিরিয়ানি কখনো খাইছস? তা যা বলেছিস বন্ধু। ওরা কথা বলতে বলতে দোকানের ভিতর ঢোকে। দক্ষিণা হাওয়ায় তখন ধোঁয়া সরছে। সাদা রঙা গরম বাষ্পে ভেসে রয়েছে শত শত আত্মা। খাচ্ছে, হাসছে, গল্প করছে। একটা নির্ভেজাল আনন্দ, যেন পৃথিবীর অভাব অনটন, দুঃখ দুর্দশা কিছুই নেই সেখানে। আরে বাহ, দারুণ হোটেল তো। কি বল দোস্ত? হ্যাঁ সেটা, কিন্তু এত ধোয়া ধোয়া আবছা কেন বলতো? আরে বৃষ্টি বাদলার রাত, তাই হবে হয়তো। ওরা চেয়ারে বসতেই সামনে আসে এক বৃদ্ধ ভূত। হাতে ধরা কাঁসার থালায় এক পাহাড় বিরিয়ানি। দীপু হাসতে হাসতে বলে, তা কি আনলিমিটেড নাকি কাকা? বৃদ্ধ মাথা ঝাঁকিয়ে বলে, ততক্ষণই দি যতক্ষণ খিদে না মেটে। সেই বিরিয়ানি মুখে দিতেই চোখ বন্ধ হয়ে যায় ওদের। সে যেন একদম অন্য রকমের সুস্বাদু। আহা, কি অপূর্ব স্বাদ বল দীপু। একদমই তাই। দেখ, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। এক প্লেট, দুই প্লেট, তিন প্লেট, শেষ হয়ে যায় একের পর এক প্লেট। তবু পেট যেন ভরে না ওদের। এই দোস্ত, কেমন একটা অদ্ভুত ব্যাপার না? খাচ্ছি কিন্তু কিছুতেই যেন পেটটা ভরছে না, খিদে যেন আরো বাড়ছে। কি বলতো? সত্যি ভাই, এত খাচ্ছি কিন্তু একটা ঢেকুর পর্যন্ত আসছে না। এটা কি করে সম্ভব? একবার বিষয়টা দেখা দরকার, বুঝলি? সন্দেহ বাড়তেই চেয়ার ছেড়ে উঠে হেসেলে উকি দেয় দীপু আর রবি। আর উকি দিতেই ওদের দুজনের চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা দেখে হেসেলে রান্না করছে মানুষ নয়, সব ভূতের দল। তার মধ্যে একটা রাঁধুনি ভূত উনুনে হাঁড়ি বসিয়ে বলছে, চাল একটু কম পড়েছে আজ। নতুন অনেক ভূত এসে পড়েছে হঠাৎ করে। চালের ব্যবস্থা করতে হবে এখনই। একটা কম বয়সী কিশোর ভূত পেল্লায় এক হাঁড়ি ঘষতে ঘষতে বলছে, যেন আজ একটা নতুন আত্মা আসবে শুনলাম। সে নাকি ছেলে মেয়েদের কাছ থেকে এক মুঠো ভাতও পায়নি। কর্তামশাই বলেছেন তাকে খুব খাতির করে খাওয়াতে। দীপু আর রবি এইসব দেখে শুনে পিছু হটে আসে। ভয় কাঁপতে থাকে। রবি ফিসফিস করে বলে, চল ভাই চল, পালাই এখান থেকে, এখনই পালাই। চলে তো যাবই, কিন্তু যাবার আগে এই ভূতলে হোটেল আমি পুড়িয়ে দিয়ে যাব। এই বলেই পকেট থেকে দেশলাই বের করে দীপু। কিন্তু ঠিক তখনই ওদের পেছন থেকে এক
শীতল গম্ভীর কণ্ঠ ভেসে আসে। বাবা, তোমরা আগুন দিতে চাও এই হোটেলে? কেন বাবা, খারাপ লেগেছে কিছু? ধোঁয়া সরে গিয়ে দেখা যায় স্বয়ং জমিদার বসন্ত নারায়ণ চৌধুরী ওদের সামনে দাঁড়িয়ে। তার মুখে রাগ নেই, শুধু চোখে রয়েছে একরাশ অভিমান। দীপু কিছু বলতে পারে না, গলা শুকিয়ে আসে ওর। চৌধুরী মশাই ধীরে ধীরে বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা ভূতেদেরই হোটেল, তোমরা ঠিকই বুঝেছ। কিন্তু কিন্তু সেইখানে যারা আসে তারা কেউ সুখে মরেনি বাবা, সব না খেতে পাওয়ার যন্ত্রণা নিয়েই মরেছে। কেউ মরেছে ক্ষুধায়, কেউ অনাহারে, আবার কেইরা দুর্ভিক্ষে। আমি আমি জমিদার সবার মুখে এক বাটি ভাত তখন তুলে দিতে পারিনি, তাই এখন মরার পর আমি ওদের খাওয়াচ্ছি, যাতে অন্তত মৃত্যু পরে ওদের আত্মা একটুখানি সুখের মুখ দেখতে পারে। তোমরা এখানে এসেছ জীবন্ত মানুষ হয়ে, তাই তোমাদের খিদে মিটছে না বাবা। সেই খাবার আত্মাদের জন্য, যারা আর খিদের জ্বালায় কাঁদে না, শুধু খায় আর ফিরে যায়, এ খাবার শুধু তাদের জন্য। অল্প বয়সী কিশোর ভূতটা সামনে এগিয়ে আসে, করুণ স্বরে ওদের দিকে তাকিয়ে বলে, দাদা দাদা, আমি অনেক দিন আগে রাস্তার ধারে বড় একটা দোকানে গেছিলাম, বিরিয়ানি খেতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে পয়সা ছিল না বলে ওরা আমাকে মিথ্যে চোর বলে অপমান করে, আর তারপর সবাই মিলে পিটিয়ে মারে। এখন এখানে আমি রোজ বিরিয়ানি খাই, হেসেরের কাজও সামলাই, রান্নাও শিখেছি। তোমরা পুড়িয়ে দেবে আমাদের এই হোটেলটা? দীপু আর রবি কোনো উত্তর দিতে পারে না, শুধু নিঃশব্দে বসে পড়ে চেয়ারে। চৌধুরী মশাই এগিয়ে এসে বলেন, যাও বাবা যাও, তোমরা ফিরে যাও, তোমরা জীবিত। হ্যাঁ, আমার একটা কথা শোনো, যদি বেঁচে থাকার মানে বোঝো, তাহলে ক্ষুধার্ত মানুষের মুখে নিজের সামর্থ্য মতো কিছু খাবার তুলে দিও বাবা, কিছু খাবার তুলে দিও। খিদের জ্বালা বড় কষ্টের বাবা, বড় কষ্টের। দীপু আর রবি যখন দোকানের বাইরে বেরিয়ে আসে, তখন ভোর হয়ে এসেছে। ওরা তাকিয়ে দেখে চালাঘরটায় কোথাও কেউ নেই, শুধু আম গাছের নিচে পড়ে আছে একটা সোনালি পাতার থালা, আর তার পাশে একটা লাইন লেখা, দাদা ধন্যবাদ তোমাদের, আমার নাম সবুজ। দীপু আর রবি পরবর্তীতে শহরে ফিরে খুঁজে ফেলে একটা বিরিয়ানির দোকান, নাম দেয় চৌধুরী আনলিমিটেড বিরিয়ানি। সপ্তাহে একদিন সেখানে গরিবদের জন্য রান্না হয় এবং তারা খেতে পায় একেবারে বিনামূল্যে, যত খুশি তত, একেবারে আনলিমিটেড চিকেন বিরিয়ানি।